যাকে আমি দায়বদ্ধ রাখবো সেই যদি আমার নিয়োগ দেয় তাহলে আমি তার দায়বদ্ধতা কিভাবে নিশ্চিত করবো? সেই ব্যবস্থায় কি আমরা থাকবো নাকি নতুন ব্যবস্থায় যাবো? প্রপোজাল ছিল যে সংরক্ষিত আসন 50 থেকে 100-তে উন্নীত হবে। এই শেষে আমরা রাজনীতিদের কাছ থেকে শুনতে পাচ্ছি যে সংস্কারের প্রয়োজন নেই। যোগ্য নারী প্রার্থী কোথায় পাবো? যোগ্য নারী জনপ্রতিনিধি একই পাওয়া যাবে না। এটা 2025 সালে এসে রাজনীতির মেইন স্ট্রিমে রাজনীতিবিদরা এরকম বলছে। আমাদের গণঅভ্যুত্থানের পর 1 বছরের কিছু সময় পেরিয়েছে, এখন আলোচনাটা এসে থেকেছে সংস্কার প্রয়োজন নাকি সংস্কার প্রয়োজন না। এটা খুবই দুর্ভাগ্যজনক, কিন্তু এই জায়গায় আলোচনাটা আসে সংস্কার লাগবে নাকি লাগবে না। কারণ অনেক বসে রাজনীতিবিদ বলছে সংস্কার লাগবে না, যে ব্যবস্থা ছিল সেই ব্যবস্থাই হবে, সংসদে গিয়ে যা পরিবর্তন করা সেটা সেই আগের ব্যবস্থাতেই আমাদের চলবে। আগের ব্যবস্থাটা কি ছিল? আগের ব্যবস্থা ছিল প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা, যেখানে বিচার বিভাগকে সম্পূর্ণভাবে রাজনীতিকরণ করা যায়, যেখানে পলিটিক্স জুডিশিয়ালাইজেশন হয়, যেখানে অ্যাডমিনিস্ট্রেশন পুরোটা কুক্ষিগত থাকতে পারে এবং সেখানে কোনো জবাবদিহির বিষয়টা জায়গা নেয়। কারণ যেই ক্যাবিনেটকে দুর্নীতি দমন কমিশন অ্যাকাউন্টেবল রাখবে, সেই দুর্নীতি দমন কমিশনের নিয়োগ দিবে স্বরাষ্ট্রমন্ত্রী। আমার কোনো মন্ত্রী দুর্নীতি করছে কিনা সেটা তো দেখবে দুর্নীতি দমন কমিশন, কিন্তু দুর্নীতি দমন কমিশনের যে কমিশনার তার নিয়োগ আবার সেই ক্যাবিনেটকে কি হবে? যাকে আমি দায়বদ্ধ রাখবো সেই যদি আমার নিয়োগ দেয় তাহলে আমি তার দায়বদ্ধতা কিভাবে নিশ্চিত করবো? যারা ক্ষমতাসীন আছেন, রাজনীতিবিদরা যারা আছেন এবং রাজনীতির কাছাকাছি পাওয়ার কাছাকাছি যে মানুষগুলো আছেন, ব্যবসায়ী হতে পারে, মিডিয়া হতে পারে, যে ক্ষমতার একটা বলয় থাকে, তাদের পক্ষ হয়ে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো কাজ করবে। সেই ব্যবস্থায় কি আমরা থাকবো নাকি নতুন ব্যবস্থায় যাবো, যেখানে নতুন ব্যবস্থায় রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রের নাগরিকের হয়ে কাজ করবে? এই শেষে আমরা রাজনীতিদের কাছ থেকে শুনতে পাচ্ছি যে সংস্কারের প্রয়োজন নেই। শুধুমাত্র সংস্কার না, আসলে অভ্যুত্থানের পরে কিন্তু আমরা যেটা বারবার এসেছে সেটা হচ্ছে বাংলাদেশ 2.0। শুধুমাত্র সংস্কার না, একটা আমূল পরিবর্তন, একটা রিসেট বাটনের কথা সবাই বলেছে। সেই রিসেট বাটনের কতখানি এসেছে ক্ষমতা কমিশনে সেটা নিয়ে ডিবেট থাকতে পারে এবং আছে অনেকগুলো হতাশার জায়গা আছে। তবে একটা জিনিস যেহেতু জেসিনা ভাই এখানে আছেন, আমি একটু পরিষ্কার করে দিচ্ছি। বলছিলেন ঐক্যমত্য কমিশনের প্রপোজাল কিন্তু জুলাই সনদে স্বাক্ষর হয়নি। যেমন আর্টিকেল 70 নিয়ে হালতে অনেকগুলো মতামত ছিল, বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন ধরনের মতামত ছিল। কেউ চেয়েছিলেন, জাতীয় পার্টির পক্ষ থেকে আমি চেয়েছিলাম যে আর্টিকেল 70 থাকবে না, যাতে যারা জনগণের প্রতিনিধিত্ব করবেন সংসদে, যারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে যাবে, তারা স্বাধীনভাবে ভোট দিতে পারবে। তারা দলের পক্ষ হয়ে ভোট দিতে হবে এরকম বাধ্যবাধকতা যাতে না থাকে, তারা স্বাধীনভাবে জনগণের প্রতিনিধিত্ব করতে পারে, দলের প্রতিনিধিত্ব যাতে না করতে হয়। তো আমরা চাচ্ছিলাম আর্টিকেল 70 সম্পূর্ণভাবে যাতে বাতিল হয়। আবার বিএনপি যাচ্ছিল না, এখানে 4টা এক্সেপশন থাকবে। তো তারপরে অনেক আলোচনার মধ্যে ঐক্যমত হলো যে ঠিক আছে, 2টা এক্সেপশন নিয়ে আমরা এটা সমাবেশিত করব। তো তাহলে ওইভাবেই তারপরে যখন সব রাজনৈতিক দলের একটা সাফিশিয়েন্ট কনসেনসাস হলো যে 2টা এক্সেপশন থাকবে আর্টিকেল 70, সেটাই করে সমাজে ঢুকেছে। ফাইনালি সমাজে যে জিনিসগুলো এসেছে সেটা কিন্তু রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে। আরেকটা যেমন নারীদের প্রতিনিধিত্ব জাতীয় সংসদে, সেখানে সংবিধান সংস্কার কমিশনের একটা প্রপোজাল ছিল, নির্বাচন সংস্কার কমিশনের একটা প্রপোজাল ছিল যে সংরক্ষিত আসন 50 থেকে 100-তে উন্নীত হবে এবং 100 আসন সরাসরি নির্বাচন এর মাধ্যমে নারীরা সংসদে যাবে। পদ্ধতি 2টা কমিশনের 2 রকম ছিল। সেটা কিন্তু ফাইনালি আমাদের যে জুলাই সনদ এখানে পৌঁছায়নি, কারণ রাজনীতিবিদেরা এই জায়গায় একমত হতে পারেনি এবং এটা খুবই দুর্ভাগ্যজনক। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।